সহজ সরল চিটিং বাজদের মনটা গরম কেউ বলে না ভাই ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই সৎ মানুষের ভাঙ্গা বাড়ি ধান্দা বাজরা নেয় যে কাড়ি কেমন নিয়ম ভাই উচিত কথা বলার মতো একটা মানুষ নাই উচিত কথা বলার মতো একটা মানুষ নাই চোরের মায়ের বড় গলা মিথ্যা দিয়ে সত্য বলা ভদ্রলোকের ভান এক সমাজেই বাস করে ভাই চিটার এন্ড জেন্টলম্যান। আরে আমি তো টাকা দিয়ে দেবো, টাকা হাতে আসলে প্রডিউসার টাকা দিতেছে না, প্রডিউসারের বারে বারে ফোন দিতেছে, সে ফোন ধরে না, বিরাট বিপদের মধ্যে আছি। তুমি তো বিপদে পড়বে, এটা কিন্তু আমরা আগে আন্দাজ করে আসছিলাম। সফলতা তার একদিনে আসে না, বারবার পরিশ্রম করতে হয়, পরিশ্রম করে ব্যর্থ হলো বারবার পরিশ্রম করে যেতে হয়। সাফল্য যদি একবার আসে তখন আর পিছনে ফিরে তাকাতে হবে না। তোমার ইচ্ছা হইলে তুমি সারা জীবন ওর নাটকে মাগনা ফ্রিতে কাজ করো, কিন্তু আমি ফ্রিতে কাজ করবো না, একটা টাকা না দিলে কোনো কাজই করবো না। আচ্ছা টাকা দিয়ে দেবো কইছি না, বেগর বেগর করতেছি। আসলে মিমের সাথে আমার একটা অ্যাফেয়ার চলছে, আমিও মিমকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে, কিন্তু আপনার খালা সেটাতে বাধা দিচ্ছে। আমি খালার সাথে একটু কথা বলে নেই, খালা যদি রাজি হয়ে যায় তাহলে খালু অটোমেটিক রাজি হয়ে যাবে। তার মানে তুমি আমাকে ডিভোর্স দিতে চাও? তাহলে দেরি করতেছো কেন, এক্ষুনি দাও। আমি যে এক কাপড় পরে আছি না, এই এক কাপড়ে এখান থেকে চলে যাবো, আর কখনো তোমার সংসারে ফিরে আসবো না। দুলা ভাই আপনার আটকেল গান কবে হবে কোন তো? ভাইয়ের মতো একটা বাবা মানুষ আপনি নিচে পালাই গেছেন। পালায় না যায় উপায় আছে। তোমার ভাই কিছুক্ষণ পর পর বিয়ে করে আমারে জড়ায় ধরে, যদি একবার জড়ায় না ধরে গলা চিপতে ধরে তখন উপায় আছে। নিজে বাঁচলে বাপের নাম, এর লেগে ফলাইছি। দুলা ভাই আপনি কোনো দেখছেন যে ভাইজান এরকম অসুস্থ হওয়ার পরে আমাকে পরিবারের কারো গায়ে হাত তুলছে, কারো মাথা দেখছেন? আপনি দেখছেন? আপনার না এরকম পালা যাওয়া ঠিক হয়নি। মারে নাই, ঠিক আছে তোমার কথা, এর লেগে মাঝে মধ্যে আমার সন্দেহ হয় ওই কি আসলে পাগল নাকি পাগলের অ্যাক্টিং করতেছে, আমগুলো কি ভং ধরে আছে, কোনটা ঠিক? অঙ্ক পাগলের কি অবস্থা, ডাক্তার দেখাইছো? চিকিৎসা শুরু হয়েছে? আপনার জন্য বসে রয়েছি আমরা না, ভাইজানের ডাক্তার ঠিকই দেখাইছি। আমি জানি তোমরা দুই বোন, তোমাকে যত কষ্টই হোক তোমার ভাইরে ফেলাই দিবা না, পাগলের ফেলাই দিবা না, পাগলের কোনো অযত্ন করবা না, তার সুচিকিৎসা করবা। আচ্ছা পাগল কি বাইতে আছে? হ্যাঁ যদি বাইতে থাকে আমি কিন্তু বসুম না, পালামু। খারান পালানোর দরকার নাই, ভাইজান ডাক্তারের কাছে গেছে, সাথে কুসুমও গেছে। কুসুমে একলাই এত মোটকা পাগল কেমনে সামলাইবো? তুমি যাও নাই কে? আমিও যাবো না। আর বাসায় রান্না বান্না কে করবো? ভাইজানের জন্য রান্না বান্না কে করবো? আপনি তো বাসার বাজারটা পর্যন্ত করেন না, খালি বসে বসে খান। আমি যাই, আমি একটু দূর থেকে কুসুমের সাহায্য করে আসি, আমারে দেখলে কুসুমের সাহস পাইব, তো কাছে যাবো না, মাপসাই। আপনার যাওয়ার দরকার নাই, কুসুম একলা না, কুসুমের সাথে নীরবও আছে। নীরব ছেলেটা অনেক ভালো, নিজের গাড়ি দিয়া ভাইজানের হাসপাতালে আনা নেওয়া করতেছে। নীরব ঘোড়ার আন্ডার ভালো ছেলে। হ্যাঁ তোমার ভাইজানরে হাসপাতালে নিয়ে যায় আনে কি লেগে? আর নিজের স্বার্থের লেগে। কুসুমের মতো একটা সুন্দরী মেয়েরে গাড়িতে করে নিয়ে যায়, আসে, সময় কাটায়, লাভকার ফুর্তিকার। হ্যাঁ হ্যাঁ নিজের ফুর্তির লেগে এইসব করে, বুঝো না? ওই একটা বদমাইশ। আপনি আসলে অনেক খারাপ, মানুষের খালি সন্দেহ করেন। আপনি নিজে বদমাইশ তো, আপনার মাথার মধ্যে বদমাইশি বুদ্ধি থাকে। তোমরা এখন আমারে খারাপ কইতেছো তো, পরে বুঝবা আমি কত ভালো মানুষ। নীরব আর কুসুম যা করতেছে না, এদের পরিণতি খুবই খারাপ। কিছুদিন পরেই দেখবা তাদের মধ্যে প্রেম শুরু হয়ে গেছে, তারপর দেখবা তারা বিয়ে করে ফেলাইছে, ব্যাস। আরে আমনে বলবেন প্লিজ। আরে আমনে আসছেন তাইলে না, ঠিকই আছে, আমি ওইটাই গেস করছিলাম যে আপনি আসবেন। আমরা আমি একটু বলছিলাম না যে আপনার ফিগার টিকে সুন্দর আছে, আপনি দেখতে সুন্দর, অভিনয় আপনি করবেনই। আমি কি আপনাকে একবারও বলছি আমি অভিনয় করার জন্য আসছি? ও তাহলে কি কারণে আসছেন? আমার একটু রোমিও ভাইয়াকে দরকার, সে আছে? ও
রোমিও ভাইয়ের লগে? না, উনি তো ওই যে আমাদের ওই যে নেক্সট নাটকের লোকেশন দেখতে একটু আউটডোরে গেছে, আজকে আর আসতো না। একটা দরকার ছিল, আপনাকেও তো বলা যাবে না, আপনি পারবেন না। বাবু রে বাবু, কি এমন কাম যেটা রোমিও ফাইরবো আমি ফাইতাম না? আরে আপনি আমার বলি দেখেন না, আপনি আমাকে ট্রাস্ট করতে পারেন, বলি দেখেন। বলবো? নির্ভয় বলবে। ওই যে আপনাদের নাটকের যে নায়িকা আছে না রিমি, হ্যাঁ, ওর এই নাটক থেকে বাদ দিয়ে দেবেন। হ্যাঁ, রিমিরে বাদ দিতে হইব? কি লে? কারণ আসিফ আমার ফ্রেন্ড। আমার মনে হয় কি জানেন, ওই রিমি আসিফকে না হিপনোটাইজ করে ফেলতেছে, এই জন্য এখন আসিফ আমাকে পাত্তা দিতে চায় না। তো ওদের মেলামেশা মানে দেখা সাক্ষাৎ যত কমানো যাবে তত আমার জন্য ভালো, এই কারণে ওকে বাদ দিতে বলতেছে। দেখেন, একটা কথা বলি, এটা হলো আমাদের পার্সোনাল ম্যাটার। এই বিষয়টাকে আপনি আমাদের এই মিডিয়াতে নিয়ে আসবেন, মানে তারা বাদ দিতে হইব, এটা কিন্তু আমাদের মিডিয়াতে চলে না। এটা আপনাদের বাইরের ব্যাপার, এটা আপনারা বাইরে মিটান, এটারে এখানে টানে নিয়ে আসেন। হ্যাঁ, ঘোড়ার ডিমের অভিনয় করে, আমি দেখছি না অভিনয়, এমনি সোজা হয়ে দাঁড়ায় ডায়লগ দিতে থাকে, আবার ডায়লগ দিতে গেলেও দেখি কি তোতলায় যায়। আর কিসের ভিউর কথা বলতেছেন? এই 1 মিলিয়ন 10 লাখ 5 লাখ কোনো ভিউ হলো? শুনেন, এটা আমি না, এটা কেউ পাইতো না। কারণ মিডিয়াতে কিছু বিষয় আছে যেগুলো মিডিয়ার ব্যাপার মিডিয়াতে ট্যাকেল করতে হয়, পার্সোনাল ব্যাপার পার্সোনাল জায়গায়। আর মিডিয়াতে এখানে নায়ক নায়িকার সাথে সম্পর্ক থাকবে, নায়িকার তো প্রডিউসারের সাথে সম্পর্ক হয়, ডিরেক্টরের সাথে সম্পর্ক হয়, কত কিছু হয়, সেটা একটা আলাদা জিনিস। সেগুলো আমরা যখন শুটিংয়ের মধ্যে থাকি সেটা আলাদা জিনিস। তো আপনি তো আপনার পার্সোনাল ঝামেলা এখানে নিয়ে আসবেন আর আমরা এটা সলভ করে দেবো, এটা কিন্তু কেউ পারবে। আমি জানতাম আপনি আমাকে হেল্প করতে পারবেন না, তারপর বলেন কি বলো বলো বলো, এখন যে বলতে কি হয়েছে? এটা কোনো কথা বললেন? আচ্ছা ধরেন আপনার এই উপকারটা আমি করে দিলাম, তার পরিবর্তে আপনি কি করবেন? তার মানে আমি প্রতিদানে কি দিব মানে কি? আপনি হেল্প করবেন? আচ্ছা ঠিক আছে, আমি তো আপনাকে হেল্প করবো, কিন্তু আমার এই হেল্পের পরিবর্তে আপনি কি আমাকে হেল্প করবেন না? হ্যাঁ শুনেন, মিডিয়াতে এগুলো এমনি হয় না, গিভ অ্যান্ড টেক একটা ব্যাপার আছে না, ওইটা একটু মাথায় রাখেন। ওইটা এই আপনি কি বুঝাইতে চাইতেছেন? হ্যাঁ, আপনি ফালতামি করতেছেন কেন? গিভ অ্যান্ড টেক মানে? আরে বাবারে, গিভ অ্যান্ড টেক বিষয়টা আপনি কোনভাবে রিসিভ করতেছেন আমি বুঝতে পারলাম না। আমি আপনাকে খোলাখুলি বললাম, আমি আপনার জন্য একটা উপকার করে দিব, যতই আমার কষ্ট হোক, তার পরিবর্তে তো আমি কিছু এক্সপেক্ট করতে পারি নাকি? না, পারেন না। গিভ অ্যান্ড টেক মানে কি আমি বুঝি না মনে করছেন? আপনার কাছে আসে আমার ভুল হচ্ছে, আমি এই কথা আমি রোমিও ভাইরা বলবো। বলেন, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, আমার মনে হয় অভিনয় টুক দিচ্ছে, কিন্তু হিতি ওই যে গিভ অ্যান্ড টেক বলছি তো মনে ভুল বুঝিয়ে ফেলছি। আমি তো অ্যাকচুয়ালি ওইটা মিন করতে চাই নাই। এনিওয়ে, আমি যেটা মিন করতে চাইছি যে হিতি যদি আমাদের নাটকে অভিনয় করতে ভালো হতো, চেহারাটা সুন্দর ছিল। প্রেম আর বিয়ে শাদীর চিন্তা তারা শুরু করে দিছে, এখন খালি অ্যাকশনে যাওয়া বাকি, বুঝছো? চিন্তা ভাবনা করলে সমস্যা কি? আর তো ভালো, আমরা নীরব বাসায় থাকি, বাড়িওয়ালার ছেলে, উচ্চশিক্ষিত, বিদেশ থেকে পড়াশোনা করে আসছি। আমি কুসুমের লেগে খুঁজলে তো এরকম ছেলেই খুঁজতাম। বিদেশ থেকে লেখাপড়া করছে, ডিগ্রি নিয়ে এসে এই সার্টিফিকেট না দেখলে আমি বিশ্বাস করুম না। অনেক ফলাফান আছে পড়াশোনার নাম করে বিদেশে যায়, তারপর কি করে? হোটেলে কাম করে, মেসেরির কাম করে, প্লেট ধোয়, প্লেট আনে, গ্লাস ধোয়। 5 বছর হোটেলে কাম করে তারপর দেশে আসে। পড়াশোনার নাম গন্ধ নাই, ডিগ্রির নাম গন্ধ নাই। 5 বছর পর যখন দেশে আসে, আমগো দেশের লোকজন মনে করে বাবা রে বাবা, বিলেত থেকে ফলাইছে, কত লেখাপড়া করা হয়েছে, কত বড় ডিগ্রি নিয়েছে। আসলে সব ভুয়া। 5 বছর ফলাই বিদেশে মেসেরি করছে, বাবুর সিএস ছিল। এই খবর কয়জন রায় খবর নিয়ে দেখবা, বিদেশে এই ফলা কোনো ডিগ্রি নেয় নাই। দেশের থেকে যা আন্ডার ম্যাট্রিক হয়ে গেছিল, আবার ফিরছে 5 বছর পর আন্ডার ম্যাট্রিক হয়ে। মাঝখান থেকে 5 বছর গ্লাস ধোয়া শিখছে, প্লেট ধোয়া শিখছে, খাউন কেমনে দেয় এইটা শিখছে, আর কিচ্ছু না। হয়েছে দুলা ভাই, নীরবরে আমার পরীক্ষা করা হয়ে গেছে, আমি নিজে নীরবরে পরীক্ষা নিছি। সবার সাথে নিজেরে মিলেন না। আপনি কি কইছিলেন বিয়ের আগে? কইছিলেন আপনি ইঞ্জিনিয়ার। হ্যাঁ, বিয়ের পর জানতে পারলাম যে আপনি আন্ডার ম্যাট্রিক পাস। আমার বুবুর জীবনটাই শেষ করে দিচ্ছেন। আমি মিশা কথা কই নাই। আমি ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি পরীক্ষা দিবার গেছিলাম, হালকা নকল করতে গেছিলাম, ধরে ফেলেছে। খালি যদি ভর্তি পরীক্ষায় আমার নকল না ধরতো, আমি ঠিকই সিলেক্টেড হইতাম। এতদিনে আমি হইতাম সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার, মাসে বেতন 11 লক্ষ টাকা। আমি তো মিশা কথা কই নাই, প্রায় ইঞ্জিনিয়ার হয়ে গেছিলাম। এইটাতে আমার দোষ কি? ঠিক আছে, আমি আপনার দোষ দিতেছি না। দুলা ভাই, আপনি তো মানবেন আপনার পড়ালেখায় ঘাপলা আছে। যেহেতু আপনার পড়ালেখায় ঘাপলা আছে, আপনি অন্যর পড়ালেখা নিয়ে কথা বলতে যায়েন না, আগে আয়না দেখেন।
ঠিক আছে ঠিক আছে, আমি কোনো কথা কব না। আমি যদি দেখি তোমার বোন নীরব সিনেমা দেখতেছে, আমি দেখাও না দেখার ভান করুন, তোমাকে কিছু জানামু না। তোমাকে বিষয় তোমাকে কাছে, তোমাকে বিপদ তোমাকে কাছে, পরে কিন্তু আমার কিছু করতে পারবে না, কয়ে দিলাম। আমি যে কথাগুলি কই এগুলো যে কত মূল্যবান তোমরা বুঝলে না। তোমাকে কাছে আমার কথার কোনো মূল্যই নাই। মূল্যায়ন করার মতো কোনো কাজ করছেন যে আপনারা মূল্যায়ন করুন? আপনিই কন, এত কথা কয়ে লাভ নেই। চলেন রান্নাঘরে আমার সাহায্য করবেন, আসেন। আস্তাগফিরুল্লাহ, আমি এবারই জামাই, আমি রান্নাঘরে যাবো, রান্নাঘরের কাম করুম? কি কো তুমি? আমার সম্বন্ধে কি ধারণা তোমার? অসম্ভব, আমি রান্নাঘরে ঢুকুম না। আমি নিচে যাইতেছি, চা খেয়ে আসতেছি, ঠিক আছে? জামাইরে সম্মান দিতে শেখো, তোমাকে এটা বংশের দোষ। 24 ঘন্টা জামাই বসে থাকে বাড়ির মধ্যে, কাজ করতে কইলে একবারে জামাইয়ের সম্মান চাওয়া শুরু করে দেয়। দুলা ভাই আপনি একটা আস্ত ফাঁকিবাজ। হ্যাঁ, আচ্ছা তুমি কি আসলেই গুন্ডা? আমি আসলে ওরকম না, আমি নরমের ভক্ত, শক্তের চাও। কথাটা হবে শক্তের ভক্ত নরমের চাও। আমি বিষয়টাকে উল্টিয়ে দিয়েছি। নরম মানুষকে কেউ যদি ডিস্টার্ব করে যন্ত্রণা দেয়, আমি তাদের পাশে দাঁড়াই। আমার এই কাজকে আপনি কিভাবে দেখছেন? তোমার এই কাজের মধ্যে তো আমি কোনো ধরনের দোষ খুঁজে পাচ্ছি। আমি পাইতেছি ফাইমের আধার, আমি দোষ খুঁজে পাইতেছি। যারা আমার খালো শ্বশুর স্টেপ করছি, তুমি বাড়িতে নিয়ে আমার টুকবা না, ক্লিয়ার হচ্ছে কও? দেখেন, আপনার ওয়াইফের সাথে আমার জরুরি কাজ আছে, সেই জন্যই আমি আসছি। তাছাড়া আপনার খালু শ্বশুরের কথা আমি মানতে পারলাম না। আর তার থেকেও বড় কথা, ফাহিম হচ্ছে এই এলাকার ছেলে, ও এ বাড়িতে আসবে, এখানে মানা করার কি আছে? আর মানা করলেও শুনবে বা কেন? এসকুজ বিছাবো না, তুমি তো দেখছি যে ফাইমের পকলেও কথা কইতেছো। তোমার দুজনের সক্ষতা কবে থেকে জানা পারি? ছোটবেলা থেকে আমরা একই মহল্লায় বড় হয়েছি, ছোটবেলায় একসাথে প্রচুর খেলাধুলা করেছি। ওর সাথে আগেও যেরকম সম্পর্ক ছিল, এখনো সম্পর্ক আছে। কি কইতেছে গেল তুমি? ছোট সময় থেকে এত সুন্দর বন্ধু বান্ধব বলে তুমি চলাফেরা করছো, এত পোলার লগে তুমি মনে করো যে আটা চলা খেলাধুলা করছো, তাহলে এলাকার কারণে তুমি বিয়ে করে লাইতা বড় হইয়া আমার কি লেগে ফাঁসাইলা কও? আচ্ছা তোমার কি কথা শেষ হয়েছে? তোমার যদি কথা শেষ হয় তাহলে তুমি ঘরে যাও, আমার ফাহিমের সাথে কিছু কথা আছে। বাই দ্য ওয়ে, আমার কথা এখন শেষ, আমি আসি। না তুমি চাইবা না, প্লিজ তুমি বহ। আমার বউ তোমার লগে কথা বলবার চাইতেছে, আমি এনে কাবাব মে আর দুইবার চাইতেছি না, আমি যেতেছি কা। আর এমনি এখানে তো বাধা পাতন করতে পারে না, বুঝো না? আমি তো গড়তে পাই। ফাহিম, আমি আসলে ওর ব্যবহারের জন্য খুবই সরি, তুমি কিছু মনে করো না, আমি দুঃখিত। আর কি বলে সরি সরি কেন বলছেন? আসলে দেখেন, আসলে কিছু মনে করবেন না। মানে আমি আসলে বুঝতে পারছি না, আপনার মতো এরকম একজন সুন্দরী মেয়ে এরকম একজনকে কিভাবে প্রেম করে বিয়ে করেছেন। আমি না হিসাবটা মিলাতে পারছি না। মানে বলা যায় যে বিড়ালের গলায় ওই যে মুক্তোর মালা ভরা না, অনেকটা সেরকম। কি করবো বলো, ভাগ্যে যা লেখা ছিল তাই হয়ে গেছে, এখন তো আসলে কিছু করার নাই। সরি, কষ্ট দিলাম। আসলে দুলাভাইয়ের সাথে আপনাকে দেখলে না খুব খারাপ লাগে, মানে হিংসা লাগে। কেন হিংসা লাগবে? কেন কেন লাগে সেটা আসলে সরাসরি বলতে চাই না, আর তাছাড়া এখন তো বলা ঠিক হবে না। কিন্তু আমার তো শুনতে ইচ্ছে হচ্ছে। আজকে না, অন্য আরেকদিন বলবো। আর তাছাড়া আপনি আমার বিষয়টা দেখুন প্লিজ, আমি আসি। ছেলেটা কিন্তু ভালোই স্মার্ট আছে, কিউট, আবার কি সুন্দর করে কথা বল না। এই মেয়ে, আপনি এখানে বাসার সামনে কি করেন? রূপসার জন্য ওয়েট করি। আপনার রূপসার জন্য ওয়েট করতে হবে কেন? আপনার কি অন্য কোনো কাজ নাই? আশ্চর্য ব্যাপার, আপনি এভাবে কথা বলছেন কেন? একজন ভদ্রলোকের সাথে কিভাবে কথা বলতে জানেন না? হ্যাঁ জানি, খুব ভালো করে জানি, কিন্তু একজন বদমাইশের লগে যে কিভাবে কথা কইতে হয় সেটা অবশ্য জানা নাই। আপনি কিন্তু লিমিট ক্রস করে যাইতেছেন। কি কারণে আপনি আমাকে বদমাশ করতেছেন? আপনার বউকে আমি লিফট দিই, সেটা আমার অপরাধ? এই মিয়া, আমি তো আপনার অনেক উপকার করছি। এই ধরনের উপকার আমার দরকার নাই। আবার যদি আপনাকে দেখি আমি রোডের সামনে ঠ্যাং ভেঙে একদম হাতে ধরা দিব। এই ফাউল, তোর কত বড় সাহস, তুই আমার ঠ্যাং ভেঙে হাতে ধরাই দিবি? তোরে আমি খুন কইরা ফেলাম। কর কর, খুন কর, কর দেখি তোর কত বড় সাহস, কর, খুন কর। ক্ষমতা দেখতে চাস? তোরে তুইলে লইয়া হাওয়া কইরা দিব। হ্যাঁ, হাওয়া করে দিবেন। আমি তো বাইশে আসছি না, হাওয়া করে দিবেন আপনি আমার। দেখতে চাস? দেখান, দেখতে চাস? দেখান। আশ্চর্য, যেমন ভাই আপনার এত বড় সাহস, আপনি আমার স্বামীর কলার চেপে ধরছে। আপনাকে এত বড় সাহস কে দিয়েছে? তোমার হাজব্যান্ড আমাকে অপমান করছে,
আমার নামে খারাপ কথা বলছে। খালি তোমার হাজব্যান্ড বলে আমি কিছু কই নাই, ও তোমার মাথা গরম করে দিচ্ছে। তোমার জন্য আমি এত স্যাক্রিফাইস করলাম, তার কোনো মূল্য নাই? তুমি তো আমার সাথে আসা যাওয়া করো, সেটা তো আগের থেকেই জানতো, তখন তো কিছু বলে নাই। এখন আবার ভাব মারায়। আমার ইচ্ছা করে ওকে ধরে লাশ বানায়। বানা লাশ বানা, বানা লাশ বানা, বানা। চুপ করো তো জামান ভাই, আপনার তো সাহস দেখে আমি অবাক হচ্ছি। আমার সামনে দাঁড়িয়ে আপনার এত বড় সাহস হয় কি করে যে আপনি বলেন যে আমার হাজব্যান্ডকে আপনি লাশ বানাবেন? দেখি মারেন তো, বানান, লাশ বানান, লাশ ফেলে দেন। বানা। সাহস নাই না? আপনার নামে আমি মামলা দিব। আর রাখো তোমার মামলা। মামলার আগে ওরা মায়ের হাড্ডি গুটে একদম গুঁড়ো গুঁড়ো করে ফেলাম। আইলেই পাইছো নাকি? আমি তোর বউরে উঠায় লয়া যাবো, দেখবো আমার কে আটকায়। কি কস? উঠায় নিবে মগর লোক না, বললেই রূপচারে উঠায় নেওয়া সহজ। দেখি সাহস থাকলে আসিস, কিভাবে তোরে বানাইতে হয় সেটা আমার জানা। তোরা দুজন মিলে আমার সাথে যে ব্যবহার করলি আমার মনে থাকবে। সাবধানে থাকিস, আমি দেখা নেবো। তুই সাবধানে থাকিস, যা। আর যা যা যা, কি করবি কর, যা। মামলা দিবি দে, আমরাও মামলা দিতে জানি। কালকের থেকে তুই সাবধানে থাকবি। পুলিশ যদি তোরা কালকে ধরতে না আসে তাহলে দেখি। আমাকে মামলা পুলিশ এইসবের ভয় দেখিয়ে কোনো লাভ নাই, আমি দেখে নেব। সাবধানে থাকিস। যা যা, দেখে নিবে। মামলা আমরাও করতে জানি। যা, তুই কালকে থেকে সাবধানে থাকবি। কালকে তোরা পুলিশ যদি ধরতে না আসে তাহলে দেখি। যা শালা বদমাইশ, ফাউল গন্ধ। তোর ফাজি। রূপসা, আমি সরি, আমি আসলে তোমাকে ভুল বুঝছিলাম, তুমি আমাকে মাফ করে দাও। আচ্ছা ঠিক আছে, এখন আর এগুলো বলার সময় নেই। চলো আমরা মামলা করতে যাবো, নাহলে ওই আয়সা পরে আবার আমাদেরকে ডিস্টার্ব করবে। আরে মামলা তো দিব। মামলা কি এত সহজ নাকি? বললেই দিয়ে দেওয়া যায়? শোনো, মামলা আমরা অবশ্যই দিব, কিন্তু তার আগে এলাকার যত মুরব্বী আছে সবার সাথে একটু আলাপ আলোচনা করে তারপর মামলা দেওয়াটা ঠিক হবে। তা অবশ্য ঠিকই কইছো। তাহলে চলো, বাড়ির লাগে আগে কথা কই। চলো তো। এই সাদ্দাম, আমার বিয়ের বিষয়ে তোমরা কি সিদ্ধান্ত নিলা? কোনো সিদ্ধান্ত লয়া পারে নাই। আমরা যতটুকু জানছি আপনার কোনো মায়ের লাইক করে না। অনাঙ্গ কাম কি কোনো মায়েরা অপহরণ করে লয়া আপনার সামনে খাড়া করা কমু ল বিয়া কর। কি আশ্চর্য! আমাকে পছন্দ না করার মতো কি হইল? এই ঢাকা শহরে আমার বাড়ি আছে, গাড়ি আছে, টাকা আছে, আমি একটা স্মার্ট বয়, আমার চমৎকার মত আছে। এত কিছু থাকার পরও একটা মেয়ের আর কি কি ডিমান্ড থাকতে পারে বলো তো দেখি? আপনি নিজেরা অনেক স্মার্ট মনে করতেছেন, মায়েরা আপনার এতটা স্মার্ট মনে করেন, হারা মনে করে আপনি ক্ষেতের থেকে উঠাইছেন। এখন আমি কি করবো এটা কর? কিছুই করতে হবে না, আমার জন্য তোমাকে কিছুই করতে হবে না, কারণ আমি বুঝে গেছি আমি বিয়ে করি এটা তোমরা চাও না। এই জন্য নানান রঙের নানান ঢঙ্গের কথা এসে উপস্থাপন করছো। তোমাদেরকে আমার চেনা হয়ে গেছে, হয়ে গেছে। একটা ফালতু কথা কয়েন না তো। আপনার বিয়ে যদি না করায় তাহলে আমার কি লাভ? লাভ আছে তো, লাভ আছে, কারণ তোমরা চিন্তা করছো আমাকে যদি বিয়ে করো আমার বউটা বাড়িতে এসে যদি ঘোষণা করে দেয় এখানে কোনো ঘর জমা থাকতে পারবে না, এই জন্য তোমরা এটিএম চালছো। তা না হলে তোমার মতো একটা কালো মানিক আমার নায়কের মতো বোনটাকে বিয়ে করে ফেললে, অথচ দেখো আমি নায়কের মতো এত চমৎকার চেহারা নিয়ে এখন পর্যন্ত আমার কপালে বউ জুটলো না। আমার খুব কষ্ট হচ্ছে। জলদের মতো চেহারা রস বায়া পড়তেছে। সুন্দর, আমি আপনার বোনের লগে যে সুন্দর সুন্দর কথা কইছি, আমার মনে করেন যে অনেক কিছু আছে, জমিদারে আছে, বড় বড় গাইল গল্প করছি, এন আছে তেন আছে, এ আছে ওই আছে, আপনি এগুলো শুরু করতেছেন না গিল্লিগা। আপনি তো একটা মায়ের বাড়িতে আনছিলেন, হ্যাঁ, তারপরে টিক বাইরে বাইর করে দিচ্ছে। লাত্তিটা কি লেগে দিচ্ছে জানা পারে? আর বলো না সাদ্দাম, আজকালকার মেয়েগুলো এত বেশি হিসেবি হয়েছে কি, হঠাৎ করে সুন্দর একটা ছেলে পেয়ে সে মনে করো আমাকে রেখে চলে যাচ্ছি। ওই ছেলেটা কচি, আমার বয়স বেশি, এখন কচি রেখে বয়স্ক বুড়ার সাথে কি আসতে চায় বলো? এই তো আপনি লাইনে আছেন। আপনার বয়স কি কমু, চুনা নার গেলে তো পাইকা গেছেন গা। এখন কোনো কোচি ভাই আপনি দেখে চায় থাকবো নি কন? আরে বাবা, কচি লাগবে এটা কে বলেছি? আমার তো বুড়ি হলে চলবে। ওরা একটু বোঝার চেষ্টা করো, একা একা দিনটাই কাটাতে পারি না, রাতটাতে কিভাবে কাটাই একমাত্র আল্লাহ মাহবুব সে জানে। এইবার একটা সুন্দর কথা কইছেন, বুড়ি মেয়ে পান যাবো, তালাক প্রাপ্ত মায়া এলে কোনো অসুবিধা নেই তো? অবশ্যই অসুবিধা নেই। শোনো, হয়েছে কি, ওই আমার একটা ওই বউ লাগবে, সেটা তবে শোনো, ওই পাত্রিকা কিন্তু সুন্দরী হতে হবে। সুন্দরী মেয়ে হলে যদি বিয়ে চারটাও থাকে আমার কোনো সমস্যা নেই। আমি কিন্তু সরাসরি মেয়ের ওখানে চলে যাব, বিয়ে করব, বউ নিয়ে চলে আসবো। আব্বাকে বলার কোনো দরকার নেই, তুমি শুধু আমার সাথে থাকলে চলবে। বিয়েতে মেয়ে যদি বিয়ে করে আনেন, আপনার বাপে যদি আপনার বাড়িতে উঠবার না দেয়, তখন আপনি কি করবেন? প্রয়োজনে আমি আমার আব্বাকে বাড়ি থেকে বের করে দেব। যে আব্বা একটা বিবাহযোগ্য ছেলে বিয়ে না করতে পেরে শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে, সেদিকে খেয়াল করছে না, ওরকম আব্বা আমার লাগবে না, দরকার নেই। শ্বশুর আব্বার যদি আপনি না ডরান তাহলে আমার আপত্তি নয়। 1 মাসের মধ্যে আপনার বিয়ে করে দিচ্ছি। থ্যাংক ইউ, সরি,
থ্যাংক ইউ বলে আমি তোমাকে ছোট করতে চাই না, কারণ আমি বেশ ভালোভাবে বুঝিয়ে গেছি আমার নিজের আপন মায়ের পেটের বোন আমার জন্য কিছু করবে না, যা করার আমার আমার বোন জামাই করবে। এই জন্য কিন্তু আমি সাবান্নের কাছে যাই না, আমি তোমার কাছে আসি, আমি তোমার কাছে চাই প্লিজ। এইবার আপনার বোনকে কিছু কোয়েন। আপনার বোনে আমার লোকে যে খারাপ ব্যবহারটা করে, উঠতে বসতে খালি মনে করেন যে অপমান করে, ঘর জামাই বলে খোটা দেয়। ঘর জামাই যে কত কষ্টের, আপনি ঘর জামাই না হলে বুঝবেন না। আরে রাখো তোমার কষ্ট, আছে তো তাই পাওয়ার মর্যাদা দিতে পারছো না। শোনো, আমার যদি একটা সুন্দরী লাল টুকটুকে বউ থাকে, সেই বউ যদি আমাকে সকাল বিকাল দুপুর রাতে মানে পালা করে 3 বেলায় আমার শার্ট টেনে ছিঁড়ে ফেলে, আমাকে লাথি মারে গোতা মারে, বিশ্বাস করো আমি মাইন্ড করবো না, আমার অনেক ভালো লাগবে। কাম সারছে, আপনার তো তাড়াতাড়ি বিয়ে করানো লাগবো, না হলে তো আপনি রাস্তায় মনে করেন যে জামা কাপড় ছাড়া নাচতে নাচতে খালি ঘুরে বেড়াইবেন। এই তো তুমি ধরতে পেরেছো, বিষয়টা ধরতে পেরেছো। এখন আর ওই অত কথা বলার দরকার নেই, আমার বিয়ে তোমরা দিয়ে দাও। বিয়ে করার পর দেখবে আমি একদম ঠিক হয়ে গেছি, আমার ভেতরে পাগলামের কোনো সিমটম পাবে না। আচ্ছা ঠিক আছে, আপনার বিয়ে করাতে গেলে দরমানি আছে না, গটকালি করতে গেলে তো আমার বাড়ির বাইরে যাওয়া লাগে। হ্যাঁ, দয়া করে আপনার বোনের কাছ থেকে একটা পারমিশন লয়ে দেন, নাহলে হ্যাঁ আবার চাইতাম এটা বাড়ির ঢুকে আমার পারমিশন ক্যান্সেল করে দিব, বুঝছেন না আপনি? কি গেরা করলে পড়লাম, আপনাকে তো বলা দেবে না। আচ্ছা ঠিক আছে, আমি না আপনার বোনের কাছে যে পারমিশনটা মানে না দেন। পাগল দেখছি, এগুলো তো ফুল ম্যাচ।